হ্যালো এভরিওয়ান, আজ আমি এই ড্রামার এপিসোড 6 এক্সপ্লেইন করব। তোমরা যদি আগের এপিসোডগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আমি পিন কমেন্টে প্লেলিস্টের লিংক পিন করে দেব। আর হ্যাঁ, আমাদের আজকের পার্টটি অনেক বেশি রোমান্টিক হতে চলেছে। আশা করি আজকের পর্বে হিজু এবং ইয়ানের কেমিস্ট্রিটা তোমাদের ভালোই লাগবে। তো চলো শুরু করা যাক। এই পর্বের শুরুতেই দেখা যায় রাজকীয় অনুষ্ঠানে দিনের বেলার উৎসব শেষ হয়েছে আর এখন রাতের পার্টির আয়োজন শুরু করা হয়েছে, যেখানে চারদিক খুব জাঁকজমকপূর্ণভাবে সাজানো হচ্ছিল। হিজুর রুমের সামনে আমরা ইয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখি, যে অনেকক্ষণ ধরে হিজুর অপেক্ষা করছে। ভেতরের সব মেয়েডরা মিলে হিজুকে রেডি করছিল, তবে অনেক সময় হয়ে গেছে। ইয়ান বারবার হিজুকে ডাকতে থাকে আর বলতে থাকে মেয়েদের রেডি হতে এত সময় কেন লাগে। ইয়ানের এরকম বারবার ডাকায় হিজু বেশ বিরক্ত বোধ করে এবং এক পর্যায়ে তো রেগে ইয়ানকে মারতেই যেতে থাকে। তবে ম্যাডাম চৈয়কে কোনো মতে শান্ত করে। তো চৈহুনের পরে সেখানে আসে এবং বলে হিজু ম্যাডামের এখনও চেঞ্জ করা হয়নি। আসলে এই মেয়েরা না অনেক সময় লাগায়। তখনই দরজা খুলে যায় এবং হিজু বেরিয়ে আসে। যদিও আমাদের হিজুকে এখানে দেখানো হয় না, তবে এদের দুজনের রিয়াকশন থেকে বোঝাই যাচ্ছে যে হিজুকে কতটা সুন্দর লাগছে। অপরদিকে আমরা দেখতে পাই ডংউ আসে রাজমাতার কাছে। রাজমাতা বলে আমি জানতাম তুমি আসবে। ডংউ বলে আপনি ডেকেছেন আর আমি কি করে আপনার কথা অমান্য করতে পারি। এটা বলেই ডংউ হাত এগিয়ে দেয় এবং রাজমাতা ওর হাতে হাত দেয়। এদিকে আমন্ত্রিত সব অতিথিরা পার্টিতে জড়ো হয়ে গিয়েছিল। তখন সেখানে রাজমাতা এবং ডংউ একে অপরের হাত ধরে চলে আসে। সেখানে যোগিয়ং এর সাথে রাজমাতার দেখা হয়। যোগিয়ং একটু মন খারাপ করে বলে এখন ইনভাইট করার জন্য আপনাকে ধন্যবাদ, তবে যদি দিনের উৎসবেও আমাকে ইনভাইট করতেন তাহলে আরও ভালো হতো। এটাতে রাজমাতা ওর দিকে এইভাবে তাকায়, যেটাতে যোগিয়ং একটু ভয় পেয়ে যায়। রাজমাতা হেসে বলে তুমি এখন পার্টি এনজয় করো। এটা বলে রাজমাতা ডংউকে একটু সাইডে নিয়ে যায় আর বলে ইয়ানের কনসার্ট হিসেবে আমি যোগিয়ংকে চয়েস করেছি। তোমার কি মনে হয় যোগিয়ং কি সত্যি ইয়ানের যোগ্য? ডংউ কিছু বলতে যাবে তার আগেই ঘোষণা হয় প্রিন্স ইয়ানের আসার। দেখা যায় সেখানে হিজু এবং ইয়ান একসাথেই আসে। দুজনকে একদম রয়্যাল কাপলদের মতো লাগছিল, মনে হচ্ছিল কিং এবং কুইন। যাই হোক, সবাই ওদেরকে দেখে অনেক বাহবা দিতে থাকে। ওরা সেখানে এসে রাজমাতাকে গ্রিটিং করে। অবাক করার বিষয় হলো রাজমাতাও ওদেরকে খুব খুশি হয়ে সংবর্ধনা জানায় এবং মিউজিক বাজানোর ইশারা করে। রাজমাতার ইশারায় সেখানে মিউজিক প্লে করা হয় এবং সেই মিউজিকের তালেই হিজু এবং ইয়ান একসাথে কাপল ডান্স করতে শুরু করে। রাজমাতা ডংউকে বলে ইয়ান হিজুর সাথে নিজের সম্পর্কটা আজ পার্টিতেই শেষ করবে, তবে ওর শেষ ইচ্ছে ছিল ও হিজুর সাথে ডান্স করতে চাই, এই কারণে আমি ওর লাস্ট উইশটা পূরণ করলাম। তবে আমরা দেখতে পাই হিজু এবং ইয়ানকে একসাথে দেখে ডংউ একদমই খুশি হয় না। এদিকে ওরা নাচ করতে করতে একে অপরের সাথে কথা বলছিল। ইয়ান বলে নাচের সময় তোমার মনোযোগ পুরোটাই আমার দিকে দেওয়া উচিত, যাতে সবাই মনে করে যে আমরা একে অপরের প্রেমে পাগল। তো এরপর ডান্সটা শেষ হতেই সবাইকে অবাক করে দিয়ে ইয়ান হিজুর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, যেটা দেখে রাজমাতা তো পুরোই শকড হয়ে যায়। ইয়ান নিজের মায়ের একটা আংটি বের করে। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে বলতে শুরু করে হিজু আসলেই লাকি। এমনকি হিজু নিজেও ইয়ানের এই কাণ্ডে অনেক বেশি অবাক হয়ে যায়। ইয়ান তখন সবার সামনে হিজুকে বিয়ের জন্য প্রপোজ করে আর বলে তুমি কি আমাকে বিয়ে করবে। সবাই তখন হাততালি দিতে থাকে এবং চারোদিকে আতশবাজি ফুটতে থাকে। হিজু খুশি হয়ে নিজের হাত বাড়িয়ে দেয়, মানে ও ইয়ানের প্রপোজালে রাজি হয়েছে। ইয়ান তখন সবার সামনে ওকে আংটিটা পরিয়ে দেয়। এদিকে রাজমাতা কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে। ইয়ান এবং হিজু সোজা কিং ইউনের সামনে যায় এবং বলে খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করতে চলেছি, তাই আমরা চাই যে আপনি নিজে থেকে আমাদের জন্য দোয়া করুন। আর এই দোয়া করার অর্থ হলো যে স্বয়ং রাজা ওদের বিয়েতে রাজি। রাজমাতা তখন ইউনকে ইশারায় না বলে, যেটাতে ইউন একটু ভয় পায়, তবে কোনো বাধা না মেনে উঠে দাঁড়ায় এবং বলে আমি নিজে থেকে তোমাদের জন্য দোয়া করছি। তো আর কি, সবার সামনে এটা পরিষ্কার হয়ে যায় যে রাজাও এই বিয়েতে রাজি। এদিকে ডংউ এসব কিছু সহ্য না করতে পেরে সাইডে চলে আসে। তখনই সেখানে রাজমাতাও চলে আসে আর বলে এই বিয়েটা এখন আটকানোর একমাত্র উপায় তুমি, যেহেতু তুমি প্রাইম মিনিস্টার তাই তুমি এই বিয়েটা আটকাতে পারবে।
ডংও বলে এখানে আমার কিছু করার নেই, যেহেতু সবার সামনে বিয়ের কথাটা প্রকাশ হয়ে গেছে, তাই এখানে আর কারোরই কিছু করার নেই। তবে রাজমাতা কিছুতেই মানতে রাজি হয় না এবং ডঙ্গুকে জোর করতে থাকে। ডঙ্গু বলে আমি শুধু একটা কথাই বলবো, এই সময় আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এটুকু বলে ওখান থেকে চলে যায়। এদিকে হেজঙ্গ তখন রাজপ্রাসাদে পৌঁছেছিল, তবে কোথাও ও ফোনে সিগন্যাল খুঁজে পাচ্ছিল না। চৈহুনেতেও বলে আসলে অনুষ্ঠানের জন্যই সকল ফোনের সিগন্যাল বন্ধ করে দেওয়া হয়েছে। আমি তোমাকে একটি জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তুমি নেটওয়ার্ক পাবে। এটা বলেই চৈহুন হেজংকে নিজের সাথে নিয়ে যায়। এদিকে আমরা ইয়ান এবং হিজোকে পার্টিতে দেখতে পাই। তখন সেখানে রাজমাতা চলে আসে। ইয়ান তাকে দেখে এগিয়ে যায় এবং একসাথে ডান্স করার অফার করে, যেটাতে রাজমাতাও রাজি হয়ে যায় এবং ওরা একসাথে ডান্স করতে থাকে। রাজমাতা হেসে বলে আমি জানতাম না যে তুমি পার্টিতে আমার জন্যই এমন গিফট রেডি করে রেখেছো। ইয়ান বলে আমি শুধু চাই আমার পছন্দের মানুষটাকে বিয়ে করতে। রাজমাতা বলে হ্যাঁ অবশ্যই পারো, কারণ এটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু মনে রেখো আমি বিষয়টাকে এত সহজে ছেড়ে দেব না। ইয়ান বলে কিং ইউ নিজেই আমাদেরকে বিয়ে করার অনুমতি দিয়েছে, তাহলে আপনি কি রাজার বিরুদ্ধে গিয়ে কিছু করার চেষ্টা করছেন? এটাতে রাজমাতা আর কিছু বলতে পারে না, কারণ রয়্যাল কমান্ডের বিরুদ্ধে যাওয়া কিং ইউনের অসম্মান করার সমান। এক কথায় দু কথায় ইয়ান বলে আপনি এতটা ডমিনেটিং কি করে হতে পারেন? আপনি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন যাতে আমার ভাইয়ের মৃত্যুর আগে শেষ ইচ্ছাটা পূরণ না হয়। এটা শুনে রাজমাতা তো অবাক হয়ে যায়। ইয়ান তাকে শান্ত হতে বলে আর বলে এখানে অনেক লোকজন আছে, তাই সিন ক্রিয়েট করিয়েন না। অপরদিকে হিজু যায় ডঙ্গুর কাছে এবং ওকে ডান্স করার জন্য বলে। ডঙ্গু তখন হিজুর হাতের এনগেজমেন্ট আংটিটা দেখে অনেক বেশি মন খারাপ করে এবং অতীতের পাতায় ডুব দেয়, যেখানে আমরা আবারও ওদের স্কুল জীবনের কিছু সিন দেখতে পাই। ডঙ্গু বসেছিল, তখন দুইটা ছেলের কথা থেকে ও জানতে পারে আজকে হিজুর এক্সাম আছে, তবে কেউ একজন হিজুকে একটা জায়গায় লক করে রেখেছে। এটা শোনা মাত্রই ডঙ্গু তাড়াতাড়ি সেখানে যায় এবং হিজুকে সেখান থেকে মুক্ত করে। হিজু বুঝতে পারে যে অনেক বেশি লেট হয়ে গেছে, তাই ও তাড়াতাড়ি ডঙ্গুর হাত ধরেই দৌড়াতে শুরু করে। সিন বর্তমানে চলে আসে, যেখানে ডঙ্গু হিজুর সাথে ডান্স করতে রাজি হয় এবং দুজনে ডান্স করতে শুরু করে। হিজু বলে তুমি কি আমাকে হেল্প করবে না? তুমি প্লিজ আমাদের বিয়েটাকে অ্যাপ্রুভ করো। এর মধ্যে ওদের পার্টনার চেঞ্জ হয়ে যায়, মানে ইয়ানের কাছে হিজু চলে আসে এবং রাজমাতার কাছে ডঙ্গু। আরও কিছুক্ষণ ডান্স করার পরে আবারও ওদের পার্টনার চেঞ্জ হয়ে যায়। ডঙ্গু তখন হিজুকে বলে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার বদলে তোমাকে কথা দিতে হবে যে তুমি আর কখনোই আমাকে মিথ্যা বলবে না। হিজু এতে রাজি হয়ে যায়। এরপর পার্টি শেষে আমরা হিজুকে দাঁড়িয়ে থাকতে দেখি। হিজু অনেক খুশি হয়ে ইয়ানের দেওয়া রিংটা দেখছিল। হিজু বলতে থাকে ছোটবেলায় একবার আমি এই রিংটা দেখেছিলাম, আসলে এই রিংটা অনেক বেশি সুন্দর, কিন্তু তুমি নিজের মায়ের রিংটা এভাবে আমাকে কেন দিয়ে দিলে? ইয়ান বলে এটা তোমাকে আমি একেবারে দেইনি, ডিভোর্সের পরে এটা তুমি আবারও ফেরত দিয়ে যাবে, কারণ এটা একটা রাষ্ট্রীয় সম্পদ। এটা শোনা মাত্রই হিজু তখনই সেটা খুলে দিতে চায়, তবে ইয়ানোকে নিষেধ করে এবং সেটা পরে থাকতে বলে। হিজু বলে আমি বুঝতে পারছি, তোমার মা হয়তো তোমাকে অনেক বেশি পছন্দ করত, এই কারণেই আগের রাজাকে এই রিংটা না দিয়ে তোমাকে দিয়েছে। ইয়ান এতে হাসে, কারণ আসলেই ওর মা ওকে অনেক বেশি ভালোবাসতো। ইয়ান হেসে বলে এই রিংটা আমার মা পছন্দ করতো না, কারণ এটা অনেক বেশি ভারী ছিল। এটা শুনে হিজু অবাক হয়ে যায়। হিজুকে রিংটা পেয়ে এত খুশি হতে দেখে ইয়ান ওর মধ্যেই হারিয়ে যায় এবং ওকে টাচ করতে যায়, যেটাতে হিজু তো অবাক হয়ে যায়। তারপরও ইয়ান খুবই যত্নের সাথে ওর চুলগুলো ঠিক করে দেয়। এখানে দুজনেই একটু লজ্জা পেয়ে যায়। এদিকে জয়হুন বসে বসে অনেক রকমের গোলাপ ফুল দিয়ে তোড়া বানাচ্ছিল, যেটা দেখে হেজং একে একে সকল গোলাপের নাম বলে দেয়। জয়হুন এতে অনেক বেশি অবাক হয়। হেজং বলে অবাক হওয়ার কিছু নেই, আমার মা বাবার একটা ফ্লাওয়ার শপ ছিল। এটা শুনে জয়হুন আরো অবাক হয়। ততক্ষণে সেখানে হিজু এবং ইয়ান চলে আসে। হিজু অনেক খুশি হয়ে দেখে যে ওদের বিয়ের নিউজটা শুধুমাত্র ন্যাশনাল পর্যায়ে নয়, বরং ইন্টারন্যাশনাল অবধি চলে গেছে। হিজু ইয়ানের কাছে বায়না করে বলে কালকে আমার ইন্টারভিউ আছে, আমি কি আমার ইন্টারভিউয়ে এই রিংটা পরতে পারি? ইয়ান হেসে বলে এটা এখন থেকে তো তোমারই, তুমি যা ইচ্ছা তাই করো। এটাতে হিজু অনেক খুশি হয়ে যায়। অপরদিকে দায়ং এবং তেজু তো অনেক বেশি খুশি ছিল, কারণ এখন হিজুর সাথে ইয়ানের বিয়ে হবে এবং ওরা অফিসিয়ালি রয়্যাল ফ্যামিলির আত্মীয় হবে। তবে হঠাৎ তেজু কিছু একটা মনে করে আপসেট হয়ে যায়।
দায়ংয়ের কারণ জিজ্ঞেস করলেও বলে আমার মনে হয় কিছু একটা খারাপ হতে চলেছে, কারণ হিজুকে যে মেকানিকটা মারতে চেয়েছিল তাকেও কেউ মার্ডার করে ফেলেছে। দায়ং এতে চিন্তায় পড়ে যায় আর বলে আমি তো এটা আগে ভেবে দেখিনি। যাই হোক, এরপর আমরা পরের দিনের সিন দেখি, যেখানে গংসুন অনেক তাড়াহুড়ো করে রাজমাতার সাথে দেখা করতে আসে। কালকে ইয়ান এবং হিজুরো এনগেজমেন্টের বিষয়টা নিয়ে গংসুন বেশ আপসেট ছিল। গংসুন বলে তুমি বললে আমি এক্ষুনি রয়্যাল কমান্ডটা নিষেধ করে দিতে পারি। রাজমাতা বলে এর কোনো দরকার নেই, এতে কিং ইউনেরই অসম্মান হবে। গংসুন বলে তাহলে বিষয়টাকে কি এভাবেই ছেড়ে দেবে? রাজমাতা বলে এখন সব থেকে বড় বিষয় হলো এটা যে ইয়ান নিজের ভাইয়ের শেষ ইচ্ছা সম্পর্কে জেনে গেছে। এখান থেকে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। যখন ইয়ানের ভাই নিজের পদত্যাগপত্র লিখছিল তখন তিনি একটা হুইলও তৈরি করে এবং সেখানে লেখে তারপরে যেন ইয়ানকেই রাজা করা হয়, যেটা দেখে রাজমাতা তো অনেক বেশি রেগে যায়। ইয়ানের ভাই বলে আমি এভাবে মরতে চাই না, তার থেকে এটা করাই ভালো হবে। রাজমাতা বলে এর থেকে তুমি মরে গেলেই ভালো হবে। এটা বলেই রাজমাতা রেগে মেগে সেই হুইলটা ছিঁড়ে ফেলে। তো এটাই ওর ভাইয়ের শেষ ইচ্ছে ছিল, যেটা ইয়ান কোনো মতে জানতে পেরেছে, যার কারণে ইয়ান এখন রাজা হতে চাচ্ছে। রাজমাতা সবকিছু ভেবে অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর বলে যদিও সেদিন আগুনে সমস্ত এভিডেন্স পুড়ে ছাই হয়ে গিয়েছিল, তারপরও আমার মনে হয় ইয়ানের কাছে কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই আছে। গংসুন এবার আরও বেশি আপসেট হয়ে যায় আর বলে এখন আমরা কি করব? রাজমাতা বলে আপাতত কিছু করার দরকার নেই। আমি বুঝতে পেরেছি যে ইয়ানের একমাত্র দুর্বলতা হলো হিজু, তাই হিজুকে আমাদের কাছাকাছি রাখাই ভালো হবে। তাই বিয়েতে কোনো বাধা দেওয়া উচিত হবে না। অন্যদিকে হিজুর বাবাও তো নিউজ দেখতে পায় যে হিজুর সাথে ইয়ানের বিয়ে ঠিক হয়েছে, তবে এতে তিনি তেমন কিছুই রিয়াকশন দেয় না। পাশে বসে দায়ং এবং তেজু ওনাকে বোঝাতে থাকে যা হওয়ার হয়েছে, এখন তার এই বিয়েটা মেনে নেওয়া উচিত। তবে বাবা তখন দায়ংকে বলে তোমার বাবা তো একজন মিনিস্টার, আমি তার সাথে কিছু কথা বলতে চাই। দায়ং এটা শুনে অবাক হয়ে যায়। পরের দিনে দেখা যায় দায়ং এবং তেজু হিজুর কোম্পানিতে চলে আসে হিজুর সাথে দেখা করার জন্য, যেখানে দায়ং তো অনেক খুশি হয়ে হিজুর রিংটা দেখতে থাকে। তেজু এই ফাঁকে একটা ফটো ক্লিক করে নেয়। হিজুও তখন একটু একটু ভাব নিচ্ছিল। তেজু এখানে সরাসরি বলে যে কথাটা বলার জন্য এসেছি আমি সেটা তোমাকে বলতে চাই, তুমি এখন কোম্পানিটা আমার কাছে হ্যান্ড ওভার করে দাও। হিজু বলে কেন? তেজু বলে কারণ তোমার তখন বিয়ে হতে চলেছে আর রাজ পরিবারের নিয়ম অনুযায়ী তুমি তো কোম্পানিতে কাজ করতে পারবে না, তাই আমার কাছে দিয়ে দেওয়াই তো ভালো। হিজু বলে এসব কথা ছাড়ো আর বলো তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা হয়েছে কিনা, তুমি কি তাকে খুঁজে পেয়েছো? এটা শুনে তেজু তো অনেক বেশি ঘাবড়ে যায় এবং একটু আমতা আমতা করে বলে আসলে আমি তাকে খুঁজে পেয়েছিলাম, কিন্তু ওই লোকটা আসলে মারা গেছে। যেটা শুনে হিজু তো শকড হয়ে যায়, তার মানে ওর হাত থেকে এই উপায়টাও চলে গেল। হিজু অনেক রেগে সোফার উপরে নিজের রাগ ঝাঁটতে থাকে। ঠিক এমন সময় সেখানে হেজং এসে বলে হিজুর ইন্টারভিউ দেওয়ার সময় হয়ে গেছে। এটাতে দায়ং এবং তেজু আর কথা না বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে আসে। দায়ং বলে আমার মনে হয় তোমার বাবা হিজুকে অনেক বেশি হেট করে। তেজু একটু হেসে বলে বিষয়টা এমনও না, এটা ঠিক যে সে হিজুকে হেট করে, তবে সে এটাও পছন্দ করে না যে অন্য কেউ হিজুকে অপমান করুক। পরের সিনে দেখা যায় হিজু ইন্টারভিউ দেওয়ার জন্য চলে আসে। তো এখানে যে ওর ইন্টারভিউ নিচ্ছিল সে ওকে প্রশ্ন করতে শুরু করে। ও বলে শুনেছি আপনি এবং প্রিন্স ইয়ান একসাথে রয়্যাল একাডেমিতে পড়তেন, তো তখন থেকেই কি আপনাদের মধ্যে প্রেম শুরু হয়েছে নাকি পরে? হিজু এতে মনে করতে থাকে ইয়ানের সাথে যখন ওর প্রথম দেখা হয়েছিল তখন তো ওদের মধ্যে ঝগড়া হয়েছিল। এগুলো ভেবে হিজু ওই ইন্টারভিউয়ারকে বলে আমাদের মধ্যে আগে তেমন কিছু রোমান্টিক সম্পর্ক ছিল না, যা হয়েছে পরে হয়েছে। তখন ইন্টারভিউয়ার আবার জিজ্ঞেস করে তো এখন তো আপনাদের বিয়ে হতে চলেছে, আপনার জীবনে এর জন্য কি কি পরিবর্তন এসেছে? হিজু একটু ভাবে এবং বলে এখন আমি আগের থেকে অনেক বেশি সেফ ফিল করি। হিজু ভাবতে থাকে যে যখনই ও বিপদে পড়েছে কোনো না কোনোভাবে ইয়ান ওকে ঠিকই বাঁচিয়েছে। এগুলো ভেবেই ও অনেক খুশি হয়ে যায় এবং নিজের ইন্টারভিউ দিতে থাকে। এদিকে চৈহুনও হিজুর ইন্টারভিউ ইয়ানকে দেখায়। ইয়ান তো হিজুর কথাগুলো শুনে অনেক বেশি লজ্জা পেয়ে যায় এবং মনে মনে হাসতে থাকে। হিজু আবারও ইয়ানের প্রাইভেট প্যালেসে চলে আসে। সমস্ত দাসদাসীরা ওকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। জংমন তো ওকে এসে একদম জড়িয়েই ধরে। হিজুও তখন একটু ভাব নিতে থাকে আর বলে চলো ভিতরে যাওয়া যাক। এরপর হিজু ভিতরে এসে নিজের এক ক্লায়েন্টের সাথে কথা বলছিল।
তখন আমরা সেখানে ওই মেয়েটকে দেখতে পাই যাকে রাজমাতা এখানে গুপ্তচরগিরি করতে পাঠিয়েছিল। তবে হিজুর একটা ব্যাগ দেখে ওই মেয়েদের অনেক বেশি পছন্দ হয়ে যায়, যেটা হিজুও লক্ষ্য করে। হিজু বলে, তোমার কি এটা পছন্দ হয়েছে? মেয়েট বলে, আরে না না, তেমন কোনো ব্যাপার না। তখন সেখানে হেজং চলে আসলে ওই মেয়েট তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। হিজু কেমন একটা সন্দেহ ভরা নজরে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা ওদেরকে একসাথে দেখতে পাই। এখানে ওরা সবাই মিলে ঠিক করে যে হিজুর সেফটির জন্য হিজু আবারও ইয়ানের প্রাইভেট প্যালেসে গিয়ে থাকবে, কারণ ওখানে রয়্যাল গার্ডরা আছে যারা হিজুকে প্রোটেক্ট করবে। তবে ইয়ান এখানে ওকে জানায় যে ওই প্যালেসে একজন গুপ্তচর রয়েছে, যেটা শুনে হিজু তো অবাক হয়ে যায়। ইয়ান ওকে সেই মেয়েদের ছবিও দেখায়। হিজু বলে, সে কি ওখানে কোনো ক্যামেরা বা রেকর্ডার রেখেছে? চৈহুন বলে, না, এমন কিছু রাখা পসিবল নয়, কারণ রয়্যাল গার্ডরা এটা কখনোই হতে দেবে না। হিজু বলে, যদি এমনটা না হয় তাহলে সে নিশ্চয়ই প্যালেসের সমস্ত খবর কারোর কাছে লিক করছে। হেজং বলে, বিষয়টা আমি দেখে নেব। তো সিন এবার বর্তমানে চলে আসে, মানে ওই মেয়েদের চালাকি তো এদের কাছে ধরা পড়ে গেছে, এবং হেজং ও হিজুর সাথে এই কারণেই এসেছে যাতে ওই মেয়েটকে হাতে নাতে ধরতে পারে। পরের দিন সকাল সকাল হিজু রাজপ্রাসাদে ইয়ানের সাথে দেখা করতে চলে আসে। পথে ওর সাথে ডংউকে দেখা হয়ে যায়। ডংউকও এখানে বিয়ের আয়োজনের বিষয়ে ইয়ানের সাথে কথা বলতে এসেছিল। এতে ওরা দুজন একসাথেই ভেতরে যায়। দুজনকে একসাথে আসতে দেখে ইয়ান তো বেশ জেলাস ফিল করে। ওদিকে বাইরে হেজং দাঁড়িয়েছিল। তখন চৈহুন সেখানে আসে। চৈহুন এখানে নানানভাবে হেজংয়ের সাথে কথা বলার চেষ্টা করে, মানে এক প্রকার হেজংয়ের সাথে লাইন মারার চেষ্টা করে। তবে হেজং ওকে পাত্তাই দিচ্ছিল না। তখন ম্যাডাম চৈ সেখানে আসে। ম্যাডাম চৈ এসব দেখে বিষয়টা বুঝতে পারে এবং চৈহুনকে খোঁচা দিয়ে কথা বলে, যেটাতে চৈহুন রেগে সেখান থেকে চলে যায়। অপরদিকে ভেতরে ডংউ তখন বিয়ের আয়োজনের সমস্ত খরচের লিস্ট ইয়ানকে দেখায়। হিজু জিজ্ঞেস করে, বিয়েতে মোট কত খরচ হবে? এটাতে ডংউ একটু আমতামতা করে ওর কানে কানে অ্যামাউন্ট বলে, যেটাতে হিজুর মুখ থেকে চা ছিটকে পড়ে। এটা দেখে ডংউ এবং ইয়ান দুজনেই ওর কেয়ার করতে যায়। তবে এসব কিছুতে ইয়ান ডংউকের উপরে ভীষণ জেলাস ফিল করে এবং ডংউককে সরাসরি বলে, কিছুদিন পরে হিজু আমার ওয়াইফ হতে চলেছে, তাই ভালো হবে যে তুমি ওর থেকে একটু দূরে থাকো। এটা শুনে ডংউ কি বলবে বুঝতে পারে না। হিজু তখন ইয়ানকে শান্ত হতে বলে এবং বলে ডংউ সবকিছুই জানে যে আমরা কন্ট্রাক্ট ম্যারেজ করছি। এটা শুনে তখন ইয়ান তো আরো বেশি রেগে যায়। অপরদিকে আমরা তখন তেজু এবং দায়ংকে দেখতে পাই। তো এখানে নিজের বাবার সাথে দেখা করতে এসেছিল। তখন জোগিয়ং এর সাথে ওর দেখা হয়ে যায়। জোগিয়ং জিজ্ঞেস করে, এতদিন পর কি তুমি নিজের বাবার সাথে দেখা করতে এসেছো? দায়ং বলে, হ্যাঁ, কিছুদিন পরে আমার ননদ হিজুর সাথে প্রিন্স ইয়ানের বিয়ে, এই জন্য আমি গিফটের বিষয়ে তার সাথে আলোচনা করতে এসেছিলাম। জোগিয়ং বলে, কিন্তু আমি যতদূর জানি যে তেজুর সাথে ওর বোনের সম্পর্ক খুব একটা ভালো নয়। দায়ং বলে, কে বলেছে এসব তোমাকে? আমরা তো একটা হ্যাপি ফ্যামিলি, আমাদের মধ্যে সম্পর্ক ভালোই আছে, তুমি বেশি চিন্তা করছো। এদিকে হিজু তো ইয়ানকে বোঝানোর চেষ্টা করছিল। ও বলে, আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই ডংউকে সত্যিটা বলে দিতে হয়েছে। তারপরও ইয়ানের রাগ কমে না। ইয়ান বলে, একজন বিজনেসম্যান হিসেবে তুমি কি করে কাউকে বিশ্বাস করে এতগুলো কথা বলে দিতে পারো? এটা শুনে হিজু এবার রেগে যায়। হিজু রেগে ইয়ানকে বলে, ডংউকে আমি ছোটবেলা থেকেই চিনি, তোমার সাথে আমি তো সবে মাত্র তাল মেলাতে শুরু করেছি, তাহলে তোমাকে বাদ দিয়ে আমি ওকেই বিশ্বাস করব? এটাই তো স্বাভাবিক, তাই না? আমার জানা মতে তুমি আবারও আমাকে মাঝপথে ফেলে চলে যেতে পারো, আর আমি এখন আর দেরি করতে চাই না। আমাদের যে কন্ট্রাক্টটা হওয়ার কথা ছিল আমি এখনই সেটা তৈরি করতে চাই। ইয়ান এবার আরও রেগে যায় এবং বলে, তাহলে চলো দুজন মিলে তৈরি করে ফেলি। এরপর দুজন মিলে বসে পড়ে আর কন্ট্রাক্ট বানাতে শুরু করে। ওরা একের পর এক রুলস বলছিল। তবে তখনই সেখানে রাজমাতার আসার ঘোষণা হয়, যেটাতে দুজনই তাড়াতাড়ি সেই কন্ট্রাক্টের কাগজগুলো লুকিয়ে ফেলে। রাজমাতা ভেতরে ঢুকে ওদের দুজনকে একসাথে হাত ধরা অবস্থায় দেখতে পায়। রাজমাতা হিজুকে হেসে বলে, যেহেতু আমরা খুব তাড়াতাড়ি ফ্যামিলি হতে চলেছি, এই কারণে আমি এখানে তোমাকে ডিনারের জন্য ইনভাইট করতে এসেছি। হিজু এতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা হেজং এবং চৈহুনকে দেখতে পাই, যারা তখন একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। চৈহুন এখানে বকবক করতে থাকলে হেজং ওকে বকবক করতে নিষেধ করে আর মন দিয়ে খাবার খেতে বলে। এদিকে রাজমাতার সাথে হিজু এবং ইয়ানও ডিনার করতে এসেছিল।
রাজমাতা এখানে হিজুকে নাশপাতি দিয়ে তৈরি হওয়া একটা ওয়াইন খেতে দেয়। তবে ইয়ান হিজুকে ড্রিঙ্ক করতে নিষেধ করে। তারপরও হিজু কথা না শুনে ড্রিঙ্ক করে। কিছুক্ষণের মধ্যেই রাজমাতা এবং হিজু দুজনেই ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে যায়। রাজমাতা এখানে ইয়ানের ছোটবেলা সম্পর্কে হিজুকে বলতে শুরু করে যে ইয়ান ছোটবেলায় সবসময় ভুল করলে নিজের বাবার কাছে সরি বলে লেটার লিখত। তবে সেই লেটারটা এতই বড় হয়ে যেত যে একটা বইয়ের সমান হয়ে যেত। এটা শুনে হিজু তো ইয়ানকে নিয়ে মজা করতে থাকে, যেটাতে ইয়ান একটু লজ্জা পেয়ে যায়। হঠাৎ রাজমাতা অন্যমনস্ক হয়ে যায় এবং ইয়ানকে বলে, যদি মহারাজ মানে তোমার বাবা এখনো আমাদের মাঝে বেঁচে থাকতো তাহলে তিনি নিশ্চয়ই তোমার আর হিজুর এই সম্পর্কটা নিয়ে তোমাকে বকা দিত এবং তোমাকে আবারও সরি বলে লেটার লিখতে হতো। তোমার ভাইয়ের রাজা হওয়ার পথে বাধা হওয়ার জন্য তিনি তোমাকে অনেক বকেছে, অনেক মেরেছেও। আজ যদি সত্যি তিনি বেঁচে থাকতেন তাহলে তিনি চাইতেন না যে তুমি এখন তোমার ভাতিজার পথে বাধা হয়ে দাঁড়াও। এটা শুনে ইয়ান রাজমাতাকে এখানেই থেমে যেতে বলে। তবে রাজমাতা থামে না আর বলে, তুমি কি সত্যি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করতে পারো? বিশেষ করে আমার স্বামীর মৃত্যুর পিছনে তোমার কি সত্যিই কোনো হাত নেই? এখন কি তুমি চাও যে বর্তমান রাজা মানে আমার ছেলেকেও নিজের পথ থেকে সরিয়ে দিতে, যেমনটি তুমি আগের রাজার সাথে করেছিলে? এসব কিছু শুনে ইয়ান অনেক বেশি আপসেট হয়ে যায়। হিজো এটা বুঝতে পারে এবং ইয়ানের হাত ধরে আর রাজমাতাকে বলে, এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। এটা বলেই হিজো ইয়ানকে সেখান থেকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। হিজো বলে, তুমি জানো রাজমাতা তোমাকে এত অপমানের পরও আমি কেন কিছু বলিনি? কারণ এখনো আমাদের বিয়ে হয়নি। তাছাড়া আমি যদি ওনাকে কিছু বলতাম তাহলে নিশ্চয়ই ওখানে মারামারি বেঁচে যেত। হিজু বলে, তুমি চিন্তা করো না, বিয়ের পরে যদি কেউ তোমাকে অপমান করতে যায় আমি তাকে ছাড়বো না, তার মুখের উপরে কথা শুনিয়ে দেব। ইয়ান এটাতে হেসে দেয়। হিজু বলে, তুমি কি আমার কথায় বিশ্বাস করছো না? ইয়ান বলে, আমি তোমাকে বিশ্বাস করি। ইয়ান মূলত কাজের জন্যই রাজপ্রাসাদে ছিল, তবে ও হিজুকে বলে, আমি এখন আর এখানে থাকতে চাই না। হিজু এতে বুঝতে পারে ইয়ান ওর সাথে ফিরে যেতে চায়, তাই ও ইয়ানকে নিয়েই বেরিয়ে পড়ে। ইয়ান ড্রাইভ করছিল, যেটাতে হিজু বলে, কদিন আগেই তো অ্যাক্সিডেন্ট হলো, তোমার কি ভয় করছে না ড্রাইভ করতে? ইয়ান বলে, না, এই একটা জিনিসই যেটা আমার করতে খুবই ভালো লাগে, আমি ড্রাইভ করতে ভালোবাসি। যখন আমি ড্রাইভ করি তখন আমার মনে হয় আমি মুক্ত পাখির মতো আকাশে উঠছি। যদিও আমি বাইক চালাতে পারি না, কারণ ওটা রুলসের বাইরে। হিজু বলে, তুমি কি সত্যি সত্যি উঠতে চাও? ইয়ান এতে অবাক হয়ে যায়। হিজু কোনো কথা না বলে ওকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে চারদিকে অনেক জাহাজ ছিল। ইয়ান বলে, তুমি কি এখানে আমাকে প্রপোজ করার জন্য এনেছো? হিজু বলে, মনে হচ্ছে তুমি অনেক রোমান্টিক কে ড্রামা দেখো। ইয়ান বলে, তাহলে তুমি এখানে আমাকে কেন এনেছো? হিজু বলে, কারণ এটা আমার জায়গা, আমরা উঠতে তো পারবো না ঠিকই, কিন্তু ওই মাঝখানে যেতে পারবো। হিজু এটা নদীর দিকে ইশারা করেই বলে। এদিকে প্যালেসে বসে হেজং মন দিয়ে কাজ করছিল। সামনেই চৈহুন বসেছিল। চৈহুন চেয়েও হেজংকে লাইন মারতে পারছিল না, কারণ ম্যাডাম চৈ ওখানে বসে নজরদারি করছিল, যেটাতে চৈহুনের মেজাজটাই খারাপ হয়ে যায়। তখনই সেখানে ইউন চলে আসে। ইউন এখানে খেলা করতে এসেছিল, তবে ইয়ান এবং হিজু নেই, এটা দেখে বেচারার মনটাই খারাপ হয়ে যায়। এদিকে হিজু এবং ইয়ান একটি জাহাজে করে একেবারে নদীর মাঝখানে চলে এসেছিল। তবে ইয়ান এখানে কোনো রকম খাবার খাচ্ছিল না, কারণ এটা রুলসের বাইরে। তারপরও হিজু জোর করে ওকে খাবার খাইয়ে দেয় এবং বলে, এখানে কেউ নেই, তাই কেউ তোমাকে বাধা দিতে পারবে না, এজন্য নিজের মন মতো যা ইচ্ছা তাই করো। এবার হিজুর কথায় ইয়ানও মন ভরে খেতে শুরু করে, যেটা দেখে হিজু অনেক খুশি হয়। তবে কিছুক্ষণের মধ্যেই প্রথমবার জাহাজে ওঠার জন্য ইয়ানের তো ভমিটিং হতে থাকে। আসলে ইয়ানের সি সিকনেস ছিল। এটা দেখে হিজু বলে, আমার কাছে একটা নিডল আছে, তুমি চাইলে আমি তোমাকে আকুপাংচার পদ্ধতিতে একটু রিলিফ দিতে পারি। ইয়ান এতে ভয় পেয়ে যায় আর বলতেই যাবে যে এটা রুলসের বাইরে, তার আগেই হিজু বলে, তুমি নিশ্চয়ই ভয় পাচ্ছ। এবার এটাতে ইয়ানের প্রেস্টিজে লাগে, তাই বাধ্য হয়ে ওকে আকুপাংচার পদ্ধতিতে চিকিৎসা নিতে হয়। তারপরও ইয়ান ভয় পাচ্ছিল, কিন্তু হিজু অনেক কেয়ার করে পুরো কাজটা সম্পন্ন করে। এরপর হিজু বাইরে চলে আসে এবং জাহাজের একদম কিনারায় গিয়ে এনজয় করার চেষ্টা করে। ইয়ান তো ভয় পেয়ে তাড়াতাড়ি ওকে ধরে ফেলে। ইয়ানের ভয় লাগছিল যে হিজু আবার পড়ে না যায়, তবে হিজুর একদমই ভয় লাগছিল না। হিজু উল্টো ইয়ানকে ওকে ভালো করে ধরতে বলে। এভাবে ওরা টাইটানিক পোষে দাঁড়িয়ে থাকে।
হিজু মন খুলে চোখ বন্ধ করে এনজয় করতে থাকে, যেটা দেখে ইয়ান খুশি হয়ে যায়। ইয়ানও প্রথমবার এমনভাবে এনজয় করছে। তখনই হিজু হঠাৎ পড়ে যেতে গেলে ইয়ান ওকে ধরতে যায় এবং দুজনে একসাথে সেখানেই পড়ে যায়। এটাতে দুজনে অনেক কাছাকাছি চলে আসে আর এক পর্যায়ে ইয়ান হিজুকে কিস করে দেয়। হিজু আর নিজেকে সামলাতে পারে না এবং ইয়ানকে কিস ব্যাক করতে থাকে। তো এখানেই আজকের পার্টটি শেষ হয়ে যায়। দেখা হবে পরের পার্টে।